তোমাদের বাংলা ব্যাকরণের নত্যবিধান, অর্থাৎ তোমাদের প্রত্যেকে তোমরা কম আর বেশি বাংলা বানানের ক্ষেত্রে মূর্ধন্য দন্তন্য এই দুটির ব্যবহার নিয়ে সমস্যায় পড়েছ। এছাড়া বিশেষ করে যেটি সত্যবিধান, অর্থাৎ মূর্ধন্যস্ব দন্তস্ব তালবস্য, এই যে এর ব্যবহার তিনটি কোথায় হয় কোথায় হয় না। যেমন তোমাদের নত্যবিধানটা নিয়ে আজকে আলোচনা করব আমি। নত্যবিধানে মূর্ধন্য কোথায় কোথায় বসে, জাস্ট কয়েকটি মাত্র সূত্র জেনে রাখলে এই সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্ত হয়ে যাবে। তোমাদের ক্লাস 6-7 থেকে বিশেষ করে গ্রামারে, তোমাদের বাংলা ব্যাকরণে এগুলো আছে। সেই নত্যবিধান নিয়েই আজকে আমার আলোচনার বিষয়। আলোচনার প্রথমেই বলে রাখি, আমি দুভাবে আলোচনা করব। মূর্ধন্য কোথায় কোথায় বসে আর কোথায় কোথায় বসে না, অর্থাৎ যেখানে বসে না সেখানে দন্তন্য হবে। চলো দেখে নেওয়া যাক তাহলে তোমাদের মূর্ধন্য এর ব্যবহার বা নত্যবিধানের ব্যবহারগুলি কী কী। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের সূত্রগুলো আমি পরপর দিয়ে দিয়েছি, ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি, তোমরা শোনো। প্রথম যেটা দিয়েছি তোমাদের রি, র এবং মূর্ধন্যস্ব, যাকে অনেকে আমরা পেট কাটা মূর্ধন্যস্ব বলে থাকি। এর পরে, অর্থাৎ এই তিনটি বর্ণের পরে যদি কোনো ন ধ্বনি উচ্চারণ হয় তবে এরপর সর্বদা মূর্ধন্য বসবে। যেমন উদাহরণ দেখে নাও, ঋণ, ভীষণ, রণ প্রভৃতি। তাহলে কি বললাম? রি, র, মূর্ধন্যস্ব, এই তিনটি বর্ণের পর যদি ন ধ্বনিটি আসে, উচ্চারিত হয়, তাহলে সেটি দন্তন্য নহে, সর্বদা মূর্ধন্য হবে। প্রথম সূত্র খুব ভালো করে, খুব সরলে আমি বলে দিচ্ছি। 2 নম্বর পয়েন্ট, ট, ঠ, ড, ঢ, এই যে 4টে বর্ণ, এরপরে সর্বদা তোমাদের কিন্তু মূর্ধন্য বসবে। যেমন খণ্ড, বন্টন প্রভৃতি উদাহরণ তোমরা আরও পেয়ে যাবে। তোমাদের উদাহরণ মুখস্থ করে কোনো লাভ নেই, তোমাদের মুখস্থ করতে হবে শুধুমাত্র নিয়ম। 3 নম্বর নিয়ম দেখো, প্র, পরা, পরি, নির, এই যে 4টি উপসর্গ আছে, এই 4টি উপসর্গ দিয়ে তৈরি যে শব্দই হোক, সে যে শব্দ, পরি, পরা, পরি, নির, এই 4টি উপসর্গ দিয়ে যে সকল শব্দ তৈরি হবে, সেখানে যদি ন ধ্বনি হয় তাহলে সর্বদা মূর্ধন্য হবে। যেমন দেখো, প্রমাণ, পরায়ণ প্রভৃতি। পরে 4 নম্বর যুক্তক্ষর, বা অনেকে ক্ষীয় মূর্ধন্যস্বয় ক্ষীয় বলে, এরপর সর্বদা মূর্ধন্য হয়। যেমন শিক্ষণ, লক্ষণ, শিক্ষণীয়, অনেক উদাহরণ তোমরা পাবে। কিন্তু এই যে 4টে নিয়ম বললাম, এই 4টে নিয়ম আর একখানা তোমাদের দেবো, মোট 5টি নিয়ম তোমরা মনে রাখো। এই 5টি প্রধান নিয়ম, এই 5টি নিয়ম মুখস্থ করতে পারলে আর কিচ্ছু লাগবে না তোমাদের মূর্ধন্যের ব্যবহারের ক্ষেত্রে। 5 নম্বর যে নিয়মটি, রি, র, মূর্ধন্যস্ব, এরপরে স্বরবর্ণ থাকলে ক বর্গ, ক বর্গ মানে ক, খ, গ, ঘ, ঙ, প বর্গ, প, ফ, ব, ভ, ম, 5টা করে। এছাড়া অন্তর্য ব, হ অথবা অনুস্বর থাকলে সর্বদা মূর্ধন্য হয়। এই যে 5টা নিয়ম তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এই 5টা নিয়ম, অর্থাৎ 5 নম্বরের উদাহরণে যেমন আছে কৃপণ, গ্রহণ প্রভৃতি, এই 5টি নিয়ম তোমরা মুখস্থ করো, তাহলেই তোমরা দেখবে মূর্ধন্যের ব্যবহার, অর্থাৎ দন্তন্য মূর্ধন্য কোথায় কি বসবে
সেটা নিয়ে কোনো সমস্যায় তোমরা পড়বে না। এরপরে যেটা আসি, তোমাদের প্রথমে বলেছিলাম ভিডিওর প্রথমে যে আমি শুধুমাত্র যে মূর্ধন্যর ব্যবহার শেখাবো তা নয়, মূর্ধন্য কোথায় কোথায় হয় না, অর্থাৎ দন্তান্ন হবে সেই জায়গায়, ন ধ্বনি আসলে সেখানে দন্তান্ন হবে। তার প্রথম দেখো ত বর্গযুক্ত, অর্থাৎ ত বর্গ কোনগুলো, ত থ দ ধ দন্তান্ন। এই যে এখানে যদি কোনো ন যুক্ত বর্ণের ক্ষেত্রে ন ধ্বনি আসে তাহলে সেখানে মূর্ধন্য কিন্তু কোনো মতে বসবে না, বসবে কি দন্তন্য। যেমন বৃন্দ, বৃন্ত, গ্রন্থ প্রভৃতি। 2 নম্বর, কোনো বিদেশি শব্দে মূর্ধন্যের ব্যবহার হয় না, হয় দন্তন্যের ব্যবহার। যেমন ধরো জবান, ফরমান, কোরআন প্রভৃতি। আর 3 নম্বর যে পয়েন্ট, বাংলায় যে ক্রিয়াপদগুলি আছে কোনো প্রকার ক্রিয়াপদের শেষে যদি দন্তান্ন অর্থাৎ ন ধ্বনি উচ্চারণ হয় তাহলে কিন্তু দন্তান্ন বসবে, নয় মূর্ধন্য, অর্থাৎ মূর্ধন্যের বদলে দন্তান্ন দন্ত ন বসবে। যেমন ধরো ধরেন, করেন, খাবেন, বলেন প্রভৃতি। এই ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র বসবে দন্তান্ন।